এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মোটিভেশন। আজকে আমরা নার্সিং ফাউন্ডেশনের ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হেলথ এটা চ্যাপ্টার 1-এর টপিক, এটা ডিটেল ডিসকাশন করব এবং এর সাথে সাথে ইলনেস এবং রিস্ক ফ্যাক্টর এগুলো আমরা আলোচনা করব। তোমরা যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলের মধ্যে তোমরা নার্সিং ফার্স্ট ইয়ারের সমস্ত সাবজেক্টের ডিটেলস ভিডিও পেয়ে যাবে এবং শুধু তাই নয়, তার সাথে সাথে সমস্ত চ্যাপ্টারের শর্টস নোট এবং যে কোনো বইয়ের পিডিএফ সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক অবশ্যই তুমি পেয়ে যাবে আমাদের কমিউনিটি ট্যাবে, ওখানে চেক করো অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হেলথ। দেয়ার আর অনেক আমাদের জীবনে চলার পথে অনেক কিছু ফ্যাক্টরি আমাদের হেলথকে ইনফ্লুয়েন্স করে থাকে, ঠিক আছে? যেমন সোশ্যাল, ইকোনমিক্যাল, লাইফস্টাইল। তুমি জীবনে চলার পথে কীরকম লাইফস্টাইল ফলো করছো সেটাও কিন্তু তোমার একটা তোমার হচ্ছে যে হেলথের উপরে এফেক্ট ফেলে। এবং তোমার এনভায়রনমেন্ট কীরকম, তুমি পরিষ্কার জায়গায় কাজ করলে ভালো তুমি ফল পাবে, ভালো তোমার হেলথ ভালো থাকবে। আর তুমি একবার ময়লা জায়গায় পড়তে বসছো, সেখানে তোমার অবশ্যই হেলথটা অনেকটাই কিন্তু বিগড়ে যাবে। তারপর জেনেটিক্স তো রয়েছে, ইকোনমিক্যাল স্ট্যাটাসও রয়েছে এবং এডুকেশনাল তো অবশ্যই। আচ্ছা, আমরা এক এক করে আসি। প্রথমে হচ্ছে ইনকাম সোর্স। তোমার যদি ইনকাম সোর্স না থাকে, টাকা না থাকে, অবশ্যই তোমার হেলথের ওপর এফেক্ট পড়বে। কীভাবে? তোমার টাকা নেই, তোমার হচ্ছে যখন তোমার ইনকাম সোর্স ভালো থাকবে না, তখন তুমি ভালো খাওয়া দাওয়া করতে পারবে না, হেলথ বিগড়ে গেল। এছাড়াও তোমার ভালো টাকা নেই, তুমি বাইরে যেতে পারছো না, হয়তো টাকা থাকলে মিডিয়াম টাকা রয়েছে, তুমি বাইরে যেতে পারছো না, তোমার মেন্টালি একটা এফেক্ট পড়ছে। আর মেন্টাল হেলথ এফেক্ট পড়া মানেও কিন্তু ফিজিক্যাল হেলথে এফেক্ট পড়বে। 2 নাম্বার আসছে যে এডুকেশন। এডুকেশন মানে কি? যে তুমি যদি ভালো এডুকেটেড পারসন না হও, তুমি জানোই না যে কী খেলে কী হয়, কী করলে কী হয়, তোমার সুগার বেড়ে গেলে তোমাকে চিনি খাওয়া বন্ধ করতে হয়, তুমি সেটাও জানো না, এরকম যদি পারসন থাকে, আমি একটা এক্সাম্পল দিলাম। এছাড়া আরও অনেক রোগের অনেক হচ্ছে অনেকে জানে না, তো সেগুলো বললাম যে তুমি যদি এডুকেটেড না হও তাহলে কিন্তু তোমার হেলথের ওপর এফেক্ট পড়বে। তারপর আসছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সেফ ওয়াটার, ক্লিন এয়ার, হেলদি ওয়ার্ক প্লেস, সেফ হাউস। তোমাকে একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তুমি যেখানে কাজ করো, যেখানে থাকো, তোমাকে অবশ্যই সেই জায়গাটা কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখতে হবে। নয়তো দেখা গেলো তুমি যেখানে পড়তে বসছো তার চারপাশে কোথাও জামা কাপড় রাখা, কোথাও খাবার রাখা, কোথাও হচ্ছে বাসনপত্র তুলে দিয়েছো, এরকম করে পড়তে বসলে যেন তোমার স্টাডিতে ফোকাস করতে পারবে না, তার সাথে সাথে হেলথেও কিন্তু এফেক্ট পড়বে। কারণ তুমি স্টাডি ফোকাস করতে পারছো না, তোমার এক্সাম সামনে, তোমার মাথা মেন্টালি প্রবলেম আসছে, তখন তোমার ফিজিক্যালি তো আসছে, এভাবে কিন্তু রিলেটেড করতে পারো। নেক্সট চলে আসছে আমাদের সোশ্যাল সাপোর্ট অ্যান্ড নেটওয়ার্ক। গ্রেট সাপোর্ট ফ্রম ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড কমিউনিটি। অবশ্যই তুমি একটা কাজ করলে তুমি সাপোর্ট পেলে না, তুমি ডিমোটিভেট হয়ে গেলে, তোমার মেন্টালি প্রেশার পড়ছে, ডিপ্রেশন এবং সেখান থেকে ফিজিক্যাল হেলথ এফেক্ট। ওকে, আচ্ছা, এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, নেক্সট চলে আসছে কালচার, কাস্টম, ট্র্যাডিশন অ্যান্ড বিলিভ অফ দ্য ফ্যামিলি, কমিউনিটি, অল অফ দিস এফেক্ট হেলথ। অবশ্যই তুমি একটা কীরকম কালচার রয়েছে, তোমার ফ্যামিলি এর কাস্টম কীরকম, ট্র্যাডিশন কীরকম, সেটাও তোমার হেলথে কিন্তু ইনফ্লুয়েন্স করে থাকে। আর জেনেটিক্স তো রয়েছে, যে তোমার জেনেটিক্যালি তোমার পেরেন্ট কীরকম, তোমার হচ্ছে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কীরকম, বা তোমার বংশের কী ধারা, সেটা জেনেটিক্সের ওপর তোমার হেলথের এফেক্ট রয়েছে। হয়তো কারোর তোমার দাদুর হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে জেনেটিক্যালি, সেটা ক্রস দিয়ে তোমার মধ্যেও আসতে পারে, এরকমও হতে পারে, এটা জেনেটিক্সের ব্যাপার। আচ্ছা, নেক্সট বলছে হেলথ সার্ভিসেস, দি অ্যাক্সেস অফ অ্যান্ড ইউজ অফ সার্ভিসেস দ্যাট প্রিভেন্ট অ্যান্ড ট্রিট ডিজিজ ইনফ্লুয়েন্স হেলথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অবশ্যই যেমন গ্রামের দিকে থাকে যে আমরা ভালো সার্ভিস পাই না, তেমন যখন শহরের দিকে যাবে তখন ভালো সার্ভিস পাওয়া যায়। অবশ্যই তাহলে এটা একটা হচ্ছে আমাদের হেলথ সার্ভিসেস কীরকম ব্যবস্থা, সেটা অনুযায়ী কিন্তু হেলথ এফেক্ট করে। যেমন একটা কারোর হয়তো হার্ট অ্যাটাক হলো, সঙ্গে সঙ্গে বড় কলকাতা থাকলে তখন সেখানে চিকিৎসা ভালো পাবে, কিন্তু এখান থাকলে অতটা ভালো পাবে না, এটা একটা হেলথের উপর এফেক্ট পড়ছে। এরপর আছে জেন্ডার, মেন অ্যান্ড ওমেন সাফার ফ্রম ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ আর ডিফারেন্ট এজ অফ দেয়ার ফ্রম। যেমন হচ্ছে যে একটু এজ বাড়লে তখন সেক্ষেত্রে যেহেতু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেক ধরনের ডিজিজও দেখতে পাওয়া যায়। আর কিছু কিছু মেন ওমেন অনুযায়ী ডিফারেন্ট হয়ে থাকে, যেমন যেগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ সেগুলো, যেমন হচ্ছে হিমোফিলিয়া, তারপর কালার ব্লাইন্ডনেস, এগুলো হচ্ছে ফিমেলের তুলনায় মেলের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কারণ এগুলো এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। আর যেহেতু মেলের ক্ষেত্রে একটা এক্স থাকে, তাই জন্য এইগুলো মেলের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সুতরাং মেন আর ওমেনের ক্ষেত্রে জেন্ডার অনুযায়ী কিন্তু হেলথ ইনফ্লুয়েন্সড হয়ে থাকে। এটা ছিল আমাদের ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হেলথ। এরপর চলে আসবো আমরা ইলনেস টপিকে। ইলনেস কি?
একটা পার্সনের ডিজিজ হয়েছে তারপর সে কীরকম বিহেভিয়ার শো করছে সেটা তাকে ইলনেস বলা হচ্ছে। ইলনেস আর ডিজিজ কিন্তু এক ব্যাপার নয়। ডিজিজের ফলে যেটা বিহেভিয়ার শো করলো সেটা হচ্ছে তার ইলনেসের মধ্যে পড়েছে। এখানে লেখা আছে অ্যান ইলনেস ইজ এ রেসপন্স অফ এ পার্সন টু এ ডিজিজ, ইট ইজ এ প্রসেস ইন হুইচ দ্য পার্সন লেভেল অফ ফাংশনিং ইজ চেঞ্জ। অবশ্যই যখন কোনো ডিজিজ হয়ে থাকে তখন তার কিন্তু কাজ করার যে ফাংশন করার যে রুটিন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে ইলনেসের মধ্যে পড়ছে যে ডিজিজের ফলে কী কী বিহেভিয়ার শো করছে। আর ইলনেস ইজ নট সিনোনিমাস উইথ ডিজিজ। ইলনেস ডিজিজ কিন্তু কখনো সেম নয়। ডিজিজের ফলে ইলনেস দেখতে পাওয়া যায়। এবার ইলনেস দু রকমের থাকে, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে কি, যেটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আর ক্রনিক মানে যেটা অনেক দিন সময় লাগবে। অ্যাকিউট ইলনেস কি, অ্যান অ্যাকিউট ইলনেস ইউজুয়ালি হ্যাজ এ র্যাপিড অনসেট অফ সিমটম অ্যান্ড লাস্ট অনলি রিলেটিভলি শর্ট টাইম। অবশ্যই 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে, যেমন ডায়রিয়া, কলেরা, কোল্ড, কমন কোল্ড যেমন হচ্ছে কারো ঠান্ডা লাগলো, এগুলো কিছুদিনের মধ্যে 1 সপ্তাহ কি 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ডিজিজ থাকে যেগুলো ঠিক হবার নয়, যেমন ক্যান্সার, এটা কখনোই ঠিক হবার নয়। এগুলো হচ্ছে যে একটা অ্যাকিউরেট ক্রনিক ডিজিজের মধ্যে পড়ছে। যেগুলো অ্যাকিউট ইলনেস সেগুলোর ক্ষেত্রে প্রপার যদি ডক্টর নাও দেখানো থাকে, মেডিসিন সত্ত্বেও কিন্তু কোনো কোনো রোগের হচ্ছে তুমি সারিয়ে ফেলতে পারবে বা বাড়িতে থেকেও কিছুদিনের মধ্যে সেরে যায়। কিন্তু যেগুলো ক্রনিক ইলনেস সেগুলো কিন্তু এমনিতে সারানো যায় না, অবশ্যই ডোজ নিতে হবে এবং সেগুলো মানে 6 মাসের থেকে বেশি হয়ে যাবে তাও তুমি পাবে না। এবং এর দুটো ভাগ থাকে আবার, যেটা হচ্ছে রেমিশন আর এক্সারবেশন। রেমিশন কি, যে ডিজিজটা তোমার হচ্ছে যে প্রেজেন্ট রয়েছে কিন্তু তুমি সেটা এক্সপিরিয়েন্স করতে পারছো না, সেটা হচ্ছে রেমিশন। আর যেটা একবার হয়েছিল আবার ফিরে আসছে সেটা হচ্ছে এক্সারবেশনের মধ্যে পড়ছে। এগুলো ক্রনিকের মধ্যে দেখতে পাওয়া যাবে কারণ এটা অনেক দিন ধরে চলে। কিন্তু যেটা হচ্ছে অ্যাকিউট ইলনেস সেটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, যেহেতু 2-3 দিন হয়ে, তো সেটার মধ্যে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য ক্রনিক ইলনেস। কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে বলছে যে ইট ইজ পার্মানেন্ট চেঞ্জ, একবার হলো তো হলো, আর ওটাকে চেঞ্জ করা যাবে না, যেমন ক্যান্সার কথা বললাম। আচ্ছা, তারপর হচ্ছে it cause or is caused by irreversible alteration in normal anatomy and physiology. নর্মাল অ্যানাটমি ফিজিওলজির মধ্যে কিন্তু এটা এফেক্ট করে থাকে এবং এটা ইরিভার্সিবল করে দেয়। একবার হলো তো সেটা আর রিভার্স করা যায় না। ইট রিকোয়ার স্পেশাল পেশেন্ট এডুকেশন ফর রিহ্যাবিলেশন। রিহ্যাবিলেট করার জন্য পেশেন্টকে একটা স্পেশাল এডুকেশন করার প্রয়োজন হচ্ছে ক্রনিক ইলনেসের জন্য। ইট রিকোয়ার এ লং পিরিয়ড অফ কেয়ার অর সাপোর্ট। এটা অনেক দীর্ঘদিন থাকে, 6 মাসের মতো, এটা লং পিরিয়ডে থাকে এবং ততক্ষণ পর্যন্ত কেয়ার এবং সাপোর্ট করা প্রয়োজন। কিন্তু এটা ইরিভার্সিবল থাকে। ওর অনেক ক্ষেত্রে রিভার্সিবল হতে পারে, যেটা 1 বছর পর হয়তো সঠিক হয়ে গেল, ভালো হয়ে গেল, এরকম হতে পারে। এখানে একটা রিমাইন্ডার দেওয়া আছে, ইলনেস ইজ রেসপন্স অফ এ পার্সন টু এ ডিজিজ অ্যান্ড ইজ ইনফ্লুয়েন্স অফ বাই দ্য লেভেল অফ ফাংশনিং। ইলনেস ক্যান বি অ্যাকিউরেট হতে পারে, আবার ক্রনিক হতে পারে। এটা ছিল আমাদের ইলনেস সম্পর্কে ডিসকাশন, এটা আমরা হয়ে গেছে। এবার চলে আসবো আমরা যে কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে বা রিস্ক ফ্যাক্টর ব্যাপারটা কী। রিস্ক ফ্যাক্টর বলতে বোঝায় যে যেমন কেউ সিগারেট খেলে তার লাং ক্যান্সার হবে, তাহলে রিস্ক ফ্যাক্টর হলো এখানে সিগারেট খাওয়া। এবার যদি কেউ হয়তো মনে করলো যে আমি আর সিগারেট খাবো না, তাহলে তার রিস্ক ফ্যাক্টর কিন্তু আর থাকলো না সিগারেট মানে এটা ওর জীবনের জন্য। তো এরকম রিস্ক ফ্যাক্টরটা কিন্তু তুমি চাইলে এড়িয়ে যেতে পারো। তুমি জানো যে তুমি যদি এক্সারসাইজ না করো তাহলে ওবেসিটি হবে, এই জন্য তুমি রোজ সকালে উঠে মর্নিং এক্সারসাইজ করতে শুরু করে দিলে তাহলে কিন্তু 1 মাস কি 2 মাস পর দেখলে বা 6 মাস পর ধরছি তোমার ওবেসিটি এটা হলো না, তাহলে এটা কিন্তু রিস্ক ফ্যাক্টর যেটা ছিল সেটা তুমি এড়িয়ে যেতে পারলে। আচ্ছা, এটা বলা হচ্ছে রিস্ক ফ্যাক্টর আর দ্য ফ্যাক্টর অর রিজন দ্যাট ইনক্রিজ দ্য পসিবিলিটি অফ কন্ট্রাক্ট অর ডিজিজ অর ইনফেকশন। সিগারেট স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর দ্য লাং ক্যান্সার, ওবেসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর দ্য হার্ট ডিজিজ। এগুলো হলো তুমি চাইলে, ইট ইজ নট ম্যান্ডেটরি দ্যাট রিস্ক ফ্যাক্টর কনফার্ম ইন্ডিভিজুয়াল উইল ডেভেলপ এন ডিজিজ বাট ইট প্রিডিক্ট চার্জ। এটা এই লাইনটাই বলছিলাম যে এটা ম্যান্ডেটরি নয় যে রিস্ক ফ্যাক্টর হচ্ছে মানে তো ডিজিজ হবেই, কিন্তু এই রিস্ক ফ্যাক্টরটা তোমার একটা চান্স রয়েছে। যেমন তুমি বেশি মিষ্টি খাও, এটা নয় যে তুমি বেশি মিষ্টি খাচ্ছ তোমার সুগার হবেই, কিন্তু এটা প্রিডিক্ট করছে হ্যাঁ হতে পারে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এবার বলছে যে কিছু কিছু রয়েছে আমরা মডিফাই করতে পারবো, কিছু কিছু রয়েছে মডিফাই করতে পারবো না। কোনগুলো? এজ, তুমি তোমার বয়স কমাতে পারবে না, তোমার বয়স বাড়ছে, তোমার রিস্ক ফ্যাক্টর অবশ্যই অনেকগুলো বাড়বে। তারপর হচ্ছে তোমার জেনেটিক্স, অবশ্যই তুমি জেনেটিক্স চেঞ্জ করতে পারবে না, কারণ জিনগত ব্যাপার। হ্যাঁ, চেঞ্জ করা যায়, কিন্তু যেটা নর্মাল মানুষ পারে না, প্রচুর এক্সপেন্সিভ হবে হয়তো, তাও সবই তুমি চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, তারপর জেনেটিক অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর অনেক এফেক্ট রয়েছে। আর মডিফাইবেল, এর মধ্যে কোনগুলো? যে লাইফস্টাইল, তুমি তোমার লাইফস্টাইল, তুমি সকালে রোজ 8টা থেকে উঠছো,
তারপর খাচ্ছ দাচ্ছ ঘুমিয়ে পড়ছো, একটু পড়াশোনা করতে বসে 2 মিনিট, তারপর আবার ফোন নিয়ে, এরকম লাইফস্টাইল, তারপর রাত্রেবেলা 2টো পর্যন্ত ফোনের স্ক্রিনে চোখ রাখছো, এগুলো তোমার লাইফস্টাইলের জন্য কী হচ্ছে, লাইফস্টাইলের জন্য তোমার হেলথ এফেক্ট করছে। এগুলো তুমি চেঞ্জ করতে পারো। তোমার চারপাশে এনভায়রনমেন্ট হয়তো তুমি একদম এলোমেলো করে ময়লা একটা জায়গার মধ্যে রয়েছো, সেটা তুমি চেঞ্জ করে অন্য জায়গায় যেতে পারো বা পরিষ্কার করতে পারো, এটা তুমি চেঞ্জ করতে পারো। কিন্তু এই জেনেটিক আর এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এবার বলছে যে এজ কীভাবে মানে করে থাকে সেগুলো, যেমন যারা স্কুলে পড়ে, খুব বাচ্চা বয়সেও যেমন তোমার ডিজিজের সম্ভাবনা থাকে, ঠিক তেমন খুব বড় বয়সেও ডিজিজের সম্ভাবনাটা বেড়ে যায়। বড় বয়স বলতে কি মানে যখন বয়স্ক হয়ে যায় আর কি। তো এখানে বলা রয়েছে যে স্কুলে যে চিলড্রেনের ক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি থাকে। মেনোপজের সময় যখন বন্ধ হয়ে যায় মানুষের মেনস্ট্রুয়াল সাইকেল ফিমেলের ক্ষেত্রে, তখন কিন্তু তোমার চান্সেসটা বেশি থাকে যে বিভিন্ন রকম ডিজিজ দেখতে পাওয়া যাবে। তো তারপর আসছে আমার লাইফস্টাইল, এগুলো আমি অলরেডি ডিসকাস করে দিলাম যে লাইফস্টাইল সবচেয়ে পজিটিভ তোমাকে মানে থিঙ্কিং রাখতে হবে, নেগেটিভ ভাববে তো নেগেটিভ হয়ে যাবে। আর যে হ্যাঁ, এই একটা লাইফস্টাইলের মধ্যে একটা আছে যে তখন মাল্টিপল সেক্সুয়াল পার্টনার ইউজ করা যাবে না, তখন কিন্তু তোমার এসটিডি বিভিন্ন রকমের এসটিডি হবে। তো এটা একটা হচ্ছে লাইফস্টাইলের মধ্যে পয়েন্ট ছিল। নেক্সট চলে আসি আমরা এনভায়রনমেন্ট, এটা যেটা বলছিলাম যে বিভিন্ন some kind of cancer are more likely to develop when individual work at the exposure to certain chemical, যেমন লাং ক্যান্সারের জন্য মানে এই যে আমাদের কোল ওয়ার্কার যায় তাদের বিভিন্ন রকমের নিউমোকোনোসিস দেখতে পাওয়া যায়। এটা কিন্তু একটা এনভায়রনমেন্টের জন্য দায়ী হলো। তারপর ছিল সাইকোলজিক্যাল অ্যান্ড জেনেটিক্যাল ফ্যাক্টরের মধ্যে যে কীভাবে এফেক্ট করছে সাইকোলজিক্যাল জেনেটিক্যাল ফ্যাক্টর। ইনহেরিটেন্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ সার্টেন ডিজিজ। সাম বায়োলজিক্যাল অ্যান্ড জেনেটিক ফ্যাক্টর আর আফটার স্পেসিফিক পপুলেশন মোর দ্যান আদার। আচ্ছা, বিভিন্ন রকম হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ সমস্তগুলো কিন্তু জেনেটিক্যালি হয়, ঠিক আছে। মেন্টাল ইলনেস হয়তো কারোর মাসি পিসি কারোর মেন্টালি ছিল, তার বাচ্চার মধ্যে চলে এলো, সেটা এরকম হতে পারে। এইগুলো হচ্ছে জেনেটিক্যাল ব্যাপার, এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, নন মডিফাইবল। ওকে, আজকে আমরা পড়লাম কি না, আমাদের কি রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইলনেস আর হচ্ছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হেলথ। এতটা পর্যন্ত আশা করি বোঝা গেছে। আর যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। আর এর পরের দিন আমরা দেখব যে এপিডেমিওলজিক্যাল থ্রেট কি, বা এটা ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, সবাই সাবস্ক্রাইব করে দেবে। বাই।